অ্যাডভান্স ক্লাস শুরু করছি। আচ্ছা, আমাদের ক্লাস আমরা বেস নিয়মিত ক্লাস করব, সেটা ক্লাস হিসাবে এটাকে পূর্ণ করা হচ্ছে। আমার সাউন্ডটা ক্লিয়ার তো না সবার কাছে? ওকে। তো এই অ্যাডভান্স ক্লাসটা মূলত পেইডেবল ক্লাস। এখানে আমাদের মাসের একটা আর এই কোর্সের মাধ্যমে আমরা অ্যাডভান্স ক্লাসের অ্যাডভান্স ক্লাসে আমরা মাসে ক্লাস করছি। হ্যাঁ, অবৈধভাবে মোটামুটি সবাই বেশি অ্যাটেন্ড করছে। বাট আমরা এই ক্লাসের শেষে আমাদের অ্যাডভান্স ক্লাস ফ্রি ক্লাসের থেকে আলাদা করে ফেলবো। ফ্রি ক্লাসে আবার এই অ্যাড করে আর অ্যাডভান্স যারা অ্যাডভান্স ক্লাসে অ্যাটেন্ড তারাই অ্যাডভান্স ক্লাসটা পাবে। ঠিক আছে? অ্যাডভান্স ক্লাস আমাদের এই আগে প্রায় ক্লাসের আন্ডারে কথা বলছি, আমরা অ্যানাটমি কমপ্লিট করছি। তো এখন থেকে আমরা একটা ধারাবাহিকভাবে করবো, সেটা হচ্ছে জিরো আমরা গতকালকে আলোচনা শুরু করছি। আমরা আজকে পরবর্তী অংশগুলো আমরা আলোচনা করবো আর কি। ঠিক আছে? তো যাই হোক, anatomy আমরা প্রথম দিন যে আমাদের বডিটা আমাদের বডিতে হ্যাঁ সেল হচ্ছে বডি এক আমাদের শরীরের এককের নাম হচ্ছে হ্যাঁ, আহ, আচ্ছা, কারো যদি use করা লাগে করে নেন। হুম। তো এই আমাদের পুরো এর মধ্যে বলা হয় সেল। একাধিক সেল মিলে এবং একাধিক টিস্যু মিলা হয় আপনার একটা অর্গান এবং কতগুলো কতগুলো টিস্যু মিলে আমরা একটা মানুষ। তো আমরা আজকে সেই টোটাল আমরা আজকে কথা বলবো, সেলের নিয়ে কথা বলবো। এভাবে ধারাবাহিক সেলের গঠন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে অনেকে তারপর আবার সুতরাং এটা আপনাদের ভীষণ এটাকে যদি আপনারা আপনাদের প্র্যাকটিসে একটা আপনারা নিতে পারবেন। ঠিক আছে? তো আমাদের কোর্স গঠিত হয় গঠিত হয় গঠিত হয় মূলত দুটো ভাগ করা হয়। আমাদের সাইট আমরা একটা তো এই সাইটোপ্লাজম এবং এইটাকে উম, এটাকে মূলত আমাদের সেল বডি বলা হয়। পুরো সেলকে দ্বারা আবদ্ধ করা concrete, একটা ঝিল্লি, এই ঝিল্লিকে বলা হয় কোষ ঝিল্লি। সেল মেমব্রেন সেল মেমব্রেন আমাদের কোষের একটা গুরুত্বপূর্ণ অংশ। তখন সেল মেমব্রেন গুরুত্বটা অনেক বেশি। তো আমাদের সেলকে দুই অংশে ভাগ করা হয়, নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের আরেকটি যে অংশ সাইটোপ্লাজম। এবং নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে বাউন্ডারি দিয়ে ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত করা হয়। সুতরাং আমরা কোষ আমাকে ভাগ করতে মেমব্রেন সাইটোপ্লাজম। ঠিক আছে? তো এখন আজকে আমরা সেল একটা সেলের যে উপরে যে এটা মূলত মেমব্রেন। হুম,
তো মেমব্রেনটা প্রতিরক্ষামূলক, যেটা আমি আপনাকে সহজভাবে বলবো যে পানি কিন্তু কেন বাউন্ডারি দেয় প্রতিরক্ষামূলক একটা মানে প্রাচীর, যেটা আপনার বাইরে থেকে যেন ঢুকতে না পারে। ঠিক আছে? একটা বাড়ির মানে মেইন গেট থাকে, গেট দিয়ে সে বাউন্ডারি দিয়ে থাকে। আমাদের প্রত্যেকটা এই একটা বাউন্ডারি হিসাবে প্রতিরক্ষামূলক আচরণ হিসাবে এটাকে দেহ কোষের দেহকে রাখা হয়, বলা হয় ঝিল্লি কিংবা membrane। এটাকে আবার প্লাজমা আছে, প্লাজমা মেমব্রেন। ঠিক আছে? হ্যাঁ, প্লাজমা মেমব্রেন আমরা প্লাজমা বলা হয় একই জিনিস। ঠিক আছে? এই ঝিল্লিটি কোষের যে বাইরে যে তরল আছে এবং ভিতরে যে তরল আছে এইটিকে পৃথক করে রাখে এই সেল মেমব্রেনটা। আমাদের বাইরে যে তরল আছে এক্সট্রাসেলুলার ফ্লুইড, হ্যাঁ, কিংবা ইসিএফ বলা হয়, এক্সট্রাসেলুলার ফ্লুইড। আর ভিতরে যে intracellular, ঠিক আছে? তো এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং intracellular fluid এটার মধ্যে মানে একটা একটা প্রাচীর, এটাকে আলাদা করা হয়। এটাকে আমরা কোষ ঝিল্লি বলি। তো কোষ ঝিল্লি পরিবাহী ঝিল্লি, এটা একটি নির্দিষ্ট কিছু পদার্থের আদান প্রদান দেয়। মানে এটা একটা অর্থপরিবাহী ঝিল্লি। কিছু পদার্থ প্রবেশ করতে কিংবা বের হইতে বের হইতে পারে, আর আহ, ঢুকতেও পারে না। ঠিক আছে? হুম। এখানে আপনার যদি ট্রানজিশন হবে, আদান প্রদান হবে না। এটাকে বলা হয় অপরিবাহী বৈশিষ্ট্য কারণে কি কোষের অভ্যন্তরীণ এই কারণে যে অভ্যন্তরীণ এই পরিবেশটা সুনির্দিষ্টভাবে বজায় থাকে। আমরা এই আমাদের কোষের ভিতরে পরিবেশটা, ঠিক আছে? কারণ কি আমাদের কোষের ভিতর যে উপাদানগুলো আছে সেগুলো ঠিকভাবে কাজ করার যে ধরনের বাধা সৃষ্টি হয় সেটা কোষটা নিশ্চিত করে। ঠিক আছে? তো আমরা আজকে কোষ নিয়ে আলোচনা করব। ওকে, ছবিটা কি ক্লিয়ার? ওকে, এই যে এখানে দেখেন লেখা আছে extracellular space, লেখা আছে মাঝখানে কিছু জিনিস দেখা যাচ্ছে। এটি মূলত হচ্ছে দেওয়াল, এখানে উপাদান দিয়ে ঝিল্লিটা তৈরি তৈরি হয়ে আছে। কোষের যে ঝিল্লিটা আছে এখানে মূলত তিন ধরনের উপাদান থাকে। প্রোটিন, এখানে প্রোটিন থাকে সবচেয়ে বেশি, 55% থাকে প্রোটিন। এরপর থাকে হচ্ছে লিপিড, 40%, আর 5% থাকে কার্বোহাইড্রেট। টোটাল 100% উপাদানগুলো একটা নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমরা কি দেখলাম? ইলেকট্রনটা এই ঝিল্লি অর্থনীতিকে ঝিল্লিকে একক ঝিল্লি বা তিন স্তর বিশিষ্ট ঝিল্লি হিসাবে মানে স্তর আছে। ঠিক? ইলেকট্রন মাইক্রোস্কোপ যদি পরীক্ষা করা হয় তাহলে উপরের নিচের ফাঁকা অংশ, ঠিক আছে? এগুলোকে আমরা স্তরে দেখতে পাই। তো তিনটে যে পৃথক স্তর আছে, একটি কেন্দ্রস্থ ইলেকট্রন সহস্র স্তর, আর দুই যে পাশে দুই পাশে থাকে
মাঝখানেরটা একটু শক্ত খাওয়ার মানে যেটা শক্ত আ আ এ একটা কিছু আদান-প্রদান করার একটা সুবিধাজনক একটা স্তর। আর উপরে যে স্তরটা আছে এই স্তরটা হচ্ছে খুব ঘন স্তর। ঠিক আছে? হুম? যা কোচ ঝিল্লির নমনীয় পারিপার্শ্বিক পরিবেশের সাথে সমন্বয় অ্যা সহায়ক হিসাবে কাজ করে। ঠিক আছে? এবং পার্শ্ববর্তী ২ টি স্তর মূলত যেটা উপরে স্তর মূলত গঠিত। এই ঝিল্লির আপনার কার্যকারী বৈশিষ্ট্য যেমন আ এইটা সংবেদনশীলতা হুম? তো ঝিল্লিতে আপনার কার্বোহাইড্রেট উচিত যা কোষ শনাক্তকরণ এবং চিকিৎসা প্রক্রিয়া থেকে শনাক্ত করে। যে কোষ ঝিল্লির যে এই গঠনটা আমার বিভিন্নভাবে এটাকে মানে ব্যাখ্যা দেয়। ঠিক আছে? এর মধ্যে আমরা এত ব্যাখ্যা নেব না। আমরা যখন ১ম আ আ ড্যানিয়েল এভনসন মডেল, হ্যাঁ? ১৯৫৫ সালে অ্যা অ্যা একটা মানে প্রস্তাব থাকে কোষটা এরকম হইতে পারে। এরপরে আপনার ১৯৫৭ সালে মেমব্রেন মডেল জেডি রবার্টসন আ এটাকে আরেকটা মডেল হিসেবে উপস্থাপন করে এবং সর্বশেষ ১৯৭২ সালে আ এস জে এস জে সিগার হ্যাঁ? ফ্লুইড মোজাইক মডেল হিসাবে এটাকে প্রস্তাব করে। এই অনেকগুলো মডেল আছে। বর্তমানে আমরা মডেলটা নিয়ে কথা বলব। সেটা হচ্ছে সেল মেমব্রেনটা কেমন হইতে পারে। তো সেল মেমব্রেন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিপিড লেয়ার, হ্যাঁ? মানে চর্বির স্তরটা, ঠিক আছে? কোষ ঝিল্লির একটা কেন্দ্রস্থল একটা আ স্তর যেটা যে বলা হয় স্তরকে স্তরটি দ্বি-স্তরবিশিষ্ট কাঠামো নিয়ে গঠিত। হুম? এবং পাতলা লিপিডের স্তর দ্বারা গঠিত যা মূলত আ আ হুম, নয়, তরল থাকে। হ্যাঁ, তাই এবং ঝিল্লির বিভিন্ন অংশগুলি পৃষ্ঠ বরাবর এক স্থানে সরে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, সরে যেতে পারে এবং লিপিডের স্তর আপনার দ্রবীভূত পদার্থগুলো প্রকৃতির সব অংশে অবাধে বিস্তৃত হয়ে থাকে। বিস্তৃত হওয়ার তার সক্ষমতা আছে। এই যে লিপিড ও মানে আমাদের যে লিপিড স্তর যেটা আমরা বলি, এখানে মূলত ২ টা থাকে। একটা হচ্ছে ফসফোলিপিড আর একটা হচ্ছে কোলেস্টেরল। ঠিক আছে? ফসফোলিপিড কি? ফসফোলিপিড হলো লিপিডের এমন একটা ধরন যেখানে ফসফরাস এবং ফ্যাটি অ্যাসিড ২ টা জিনিসই একসাথে থাকে। কোষ ঝিল্লির লিপিড স্তরে উপস্থিত যে বিভিন্ন ফসফোলিপিড এটা অনেক ধরনের আছে। আমরা এত বিস্তারিত আলোচনা করলাম না। ফসফোলিপিড অণুগুলো ২ স্তরে সাজানো থাকে এবং প্রতিটি ফসফোলিপিডের আকৃতি একটি হেড পিনের মতো থাকে। ঠিক আছে? নিচের ছবিটা একটু দেখি। হুম, নিচের ছবিটা দেখি। এখানে ফসফোলিপিড যেটা সেখানে বাইরের অংশকে হেড বলা হয় এবং আভ্যন্তরীণ অংশকে টেল বলা হয়। হেড অংশটা পোলার, হ্যাঁ? হেড অংশটা যা পানিতে দ্রবণে পানির প্রতি একটা আকৃষ্ট থাকে। আর টেল যেটা এটা মূলত নন পোলার। ঠিক আছে? এটা পানিতে দ্রবণে হয় এবং পানির সংস্পর্শে এড়িয়ে চলতে চায় এরা। মানে হাইড্রোফোবিক মানে এরা পানিতে পানির সংস্পর্শে চায় না। ওকে? এই ২ স্তরে আপনার এই ফসফোলিপিড এমনভাবে সাজানো হয় যে হাইড্রোফোবিক টেইল অংশগুলো ঝিল্লির কেন্দ্রস্থলে মিলিত হয় এবং হাইড্রোফিলিক হেড অংশগুলো বাইরের স্তরগুলো বাহ্যিক কোষের তরলটা আছে এই তরলটা আপনার ভিতরের তরলের দিকে থাকে আরকি। ঠিক আছে? আর আর কোলেস্টেরলটা কি? কোলেস্টেরল অনুগুলো ফসফোলিপিডের অ্যা অ্যা অণুগুলোর মধ্যে থাকে। মানে কোলেস্টেরলটা ফসফোলিপিডের মধ্যে থাকে এবং ফসফোলিপিডের এই তন্তুগুলো গঠন হিসেবে এই কোলেস্টেরলটা আ এই ফসফোলিপিডকে টানটানভাবে সাহায্য করে। তাই কোলেস্টেরল লিপিড স্তরের কাঠামোগত অখণ্ডতার জন্য মানে দায়ী। ঠিক আছে? হুম?
মানে কোল্ড স্টোন আমাদের শরীরের জন্য একটু খাই তাহলে হচ্ছে আমাদের শরীরে চর্বিটা খুবই গুরুত্বপূর্ণ রেখে সুস্থ রাখার জন্য। এবার আসি কোষ ঝিল্লির স্তরের মানে কোষ ঝিল্লির যে লিপিড স্তর আছে এটা একটা অপরিবাহী ঝিল্লি যেটা কেবলমাত্র দ্রবণীয় চর্বি, চর্বিটাকে দ্রবণীয় পদার্থ আপনার পান মানে আসা যাওয়া করতে দেয়। ঠিক আছে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড জাতীয় চর্বি দ্রবণীয় পদার্থ এই স্তর পেরিয়ে যেতে পারে। দুধ থেকে জল যে জল দ্রবণীয় গ্লুকোজ, ইউরিয়া, ফসফরাস এই স্তর পেরিয়ে যেতে পারে লিপিড লিপিড লেয়ারের কারণে। ঠিক আছে? ওকে। আচ্ছা। তারপর আমরা যে আরেকটা গুরুত্বপূর্ণ লেয়ার নিয়ে কথা বলতে প্রোটিন স্তর। ঠিক আছে? প্রোটিন স্তর হলো ইলেকট্রন ডেন্স একটা স্তর। হুম? এবং এই স্তর ঘন থাকে, হ্যাঁ? যা কেন্দ্রীয় লিপিড যুক্তের লাল লাল প্রোটিন আর মাঝখানেরটা হচ্ছে আপনার এই ছবির মাঝখানে লিপিড লেয়ার। ঠিক আছে? তো এই প্রোটিন স্তরগুলো লিপিড স্তরকে রক্ষা দেয় এবং প্রধানত গ্লাইকোপ্রোটিন দিয়ে গঠিত এই স্তরগুলো। এবং প্রোটিন গুলো একটা ট্রান্স মেমব্রেন প্রোটিন আর একটা পেরিফেরাল মেমব্রেন প্রোটিন। ট্রান্স মেমব্রেন প্রোটিন বলতে কোষ ঝিল্লি সম্পূর্ণ দূরে চলাচল করে এবং ঝিল্লির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকে এবং এই প্রোটিনগুলো ঝিল্লির সাথে শক্তভাবে যুক্ত থাকে। ঠিক আছে? আর পেরিফেরাল প্রোটিন গুলো কি? এটা এমন একটা প্রোটিন বাহ্যিক এবং আন্তরিকভাবে প্রকাশ করে ঝিল্লি পুরোপুরি বেরোতে পারে না। এরা ইন্টারনাল প্রোটিন এবং লিপিডের সাথে আলাদাভাবে ভাবে লেগে ফলে কোষ ঝিল্লিকে সহজে বিচ্ছিন্ন করা যায়। ঠিক আছে? তো কোষ ঝিল্লির প্রোটিনের কাজগুলো কি? আমরা তো ফ্যাটি নিয়ে কথা বললাম। ফ্যাট মানে ফ্যাট কাজ হচ্ছে এখানে ফ্যাটের নমনীয় যে পদার্থগুলো আসলে আপনার জিনিসগুলো পাঠাবে। প্রোটিন ক্ষেত্রে এটা ইন্টেগ্রাল প্রোটিন গঠন মানে গঠনটাকে ঠিক রাখে। এটা একটা প্রোটিন কেমন হবে এই গঠনটাকে সে সাপোর্ট দেয়। এবং চ্যানেল প্রোটিন যেটা গ্লুকোজ এবং ইলেকট্রন মতন পানিতে দ্রবণীয় পদার্থ পরিবেশে বাধা দিতে সাহায্য করে। এগুলো গ্লুকোজ এবং ইলেকট্রোলাইট পানিতে দ্রবণীয় এবং পরিবাহী প্রোটিন পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে কোষ থেকে অতিরিক্ত করে পদার্থ পরিবহনে সাহায্য করে। ঠিক আছে? এগুলা পরিবাহী প্রোটিন। ওকে? এবং যেগুলা পাম্প প্রোটিন এবং এগুলা মূলত পরিবাহী প্রোটিন হিসেবে কাজ করে ঝিল্লি আর মানে এপার ওপারে আয়নকে সক্রিয়ভাবে পরিবহন করে। মানে আয়ন যে আছে আমাদের নেগেটিভ আয়ন পারাপার করতে সাহায্য করে। রিসেপ্টর প্রোটিন অনেক ধরনের প্রোটিনের কাজটা একটু প্রোটিনের কাজটা কি? এটা হরমোন এবং নিউরোট্রান্সমিটার রিসেপ্টর সাইট হিসেবে কাজ করে। কিছু এনজাইম আছে যেগুলো প্রোটিন অণু এনজাইম এবং ঝিল্লির আবৃত এবং কিছু প্রোটিন আছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এরা কি করে? শরীরের প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে এবং কিছু ইন্টারনাল প্রোটিন কোষ, হ্যাঁ, কিংবা মিনারের সাথে যে দৃঢ়তা আছে সেই নিশ্চিত করে। ঠিক আছে? এই তো আমাদের এখন সেটা কোষ কার্বোহাইড্রেট উপাদান কি? কোষ ঝিল্লিতে বিদ্যমান একটি কার্বোহাইড্রেট অণু যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে এবং কিছু লিপিডের সাথে যুক্ত হয়ে গ্লাইকোলিপিড গঠন করে। এদের সম্মিলিত হয়ে গঠনটা বিস্তৃত পাতলা এবং হালকা আবরণ গ্লাইকো ক্যালিক্স ক্যালিক্স বলে যা কোষঝিল্লির পৃষ্ঠজুড়ে বিস্তৃত থাকে। তো কোষঝিল্লির কার্বোহাইড্রেট এর কাজটা কি? কার্বোহাইড্রেট অণু ভাবে আধানযুক্ত ফলে এটা আপনার ঋণাত্মক আধান পদার্থে কোষে প্রবেশ
মানে অন্যদিকে কোষ্ঠের যে কোনো মুহূর্তে দৃঢ়তার দৃঢ়তা আ আ মানে বজায় রাখতে পারে এবং কিছু যন্ত্রের মধ্যে হরমোন হিসেবে কাজ করে। ঠিক আছে? তো আমরা মোটামুটি আজকে যে কথা বললাম, দার্জিলিং তার যে আ কি বলবো মূলত মৌলিক কার্যগুলি নিয়ে আমি দেই সেটা হচ্ছে এর মূলত সংরক্ষণ ভূমিকা আছে। ঠিক আছে? দার্জিলিং সাইটোপ্লাজম এবং হুম, এর যে অঙ্গাণুগুলো আছে এটি সুরক্ষতা নিশ্চিত করতে পারে। তো এটা এরকম এটা এটি অর্ধপরিবাহী জিনিস হিসাবে কাজ করে। যার কারণে সুনির্দিষ্ট পদার্থ পারাপার সুযোগ দেয় এবং বাধা দেয়। এবং মানে কি কোষ ঝিল্লির মাধ্যমে নিউক্লিয় উপাদান শোষিত হয়। এই বর্জ্য আছে কিছুটা বিপাকীয় বর্জ্য হিসাবে মানে কোষ থেকে প্রযুক্তির মাধ্যমে বের হতে সাহায্য করে। অক্সিজেন কার্বন ডাই অক্সাইড রক্তের মধ্যে থাকে। কিছু আপনার জিনিস আয়তনে কোথায় বেশি ভূমিকা পালন করে আমাদের সেল। তো আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আগামী ক্লাসে নিয়ে আলোচনা আমরা এখন থেকে ঠিক আছে বা একটু আমরা আরেকটু আমরা ম্যাথমেটিকা হোক বা প্র্যাকটিস অফ মেডিসিন হোক ওকে আচ্ছা আচ্ছা। আমরা গত ক্লাসে ওষুধ নির্বাচন নিয়ে কথা দেখা যায় স্ক্রিন। ওকে ধন্যবাদ। কেউ তো আইসা পাল্টে গেছে মানে আর ভাল লাগতেছে না। ওদের কি পড়ায় আরে আমগো দরকার খালি ম্যাথমেটিক্যাও পড়বে লাগে না গেলে সবই লাগে সবই পড়তে হবে। হুম আমরা যদি বেসিক ফান্ডামেন্টাল জিনিস আমাদের শক্ত থাকে, তাহলে আমাদের এগুলো থেকে করতে হবে। আর অন্যথায় আমাদের আসলে সিস্টেমকে নিয়ে বাংলাদেশ প্রপারলি কাজ করতে পারবো না। আচ্ছা আমরা নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ আজকে আলোচনা করবো আমাদের আহ দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপটা হচ্ছে ওষুধ নির্বাচনের জন্য ভিত্তিক ওষুধ নির্বাচন করছে। আপনার অর্গান ভিত্তিক মেডিসিন ঠিক আছে অর্গান ভিত্তিক অর্গান ভিত্তিক S1 কিসের উপর কাজ করে এটা মেটাবলিজম ঠিক আছে তো আমরা যখন মেটাবলিজম কোনো সমস্যা পাবো তখন আপনার ডাইজেস্টিভ কোনো সমস্যা পাবো তখন আমরা মেটাবলিজম যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের প্রায় 90% রোগ মুক্ত করা সম্ভব। যার কারণে S1 হচ্ছে ইউনিভার্সাল মেডিসিন যেটাকে আমরা মেটাবলিজম মেটাবলিক মেডিসিন হিসাবে আমরা এটাকে আমরা ধরতে পারি ঠিক আছে হুম। এরপরে আমরা আসি S2 হ্যাঁ S2 টা কোথায় কাজ করে এটা বিশেষ করে এটা পেটের উপর কাজ করে পেটের বিশেষ করে যে গ্যাস্ট্রিক গুলো আছে তাহলে আপনার রোগটা যদি গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সাথে রিলেটেড থাকে কিংবা আমাদের মেসেঞ্জার যে গ্ল্যান্ড গুলো আছে এগুলোর সাথে কম সম্পর্ক থাকে তাহলে আমরা S2 টা দিই ঠিক আছে সেক্ষেত্রে রোগ যেটাই হোক, ঠিক আছে আপনার পেটের যদি আপনার অ্যাসিডিটি হোক আলসার হোক কিংবা আমাদের কোষ্ঠকাঠিন্য হোক ঠিক আছে যেটাই হোক অ্যাস্ট্রোলজি চিন্তা করবেন অ্যাস্ট্রিটা কোথায় কাজ করে স্টেটিক স্পাইনাল নার্ভাস সিস্টেম হ্যাঁ আমাদের সেরিব্রাম
নার্ভাস সিস্টেম আছে, এটার উপর কাজ করে আমাদের। আর বিশেষ করে ফিমেল জেনিটাল অর্গান কাজ করে। ঠিক আছে? F5 কোথায় কাজ করবে? F5 স্পেশালি লিভারের উপর এবং তারপরে আমাদের কাজ করে স্কিনের উপর। S6 কোথায় কাজ করে? মস্তিষ্কের উপর। ঠিক আছে? S10 কোথায় কাজ করে? পেটের উপর। হ্যাঁ, পেটের যাবতীয় রোগ এর জন্য S10 হচ্ছে একটা মহা ঔষধ। F11 কোথায় কাজ করে? ভেগাস নার্ভের উপর। ঠিক আছে? এবং প্লেক্সাস নার্ভের উপর কাজ করে। S11 এর কোথায় কাজ করে? চোখের উপর কাজ করে। আর এরপরে আছে S11 কোথায় কাজ করে? এটা আমাদের অন্ত্রের আন্ত্রিক পেরিস্টালসিক যে আপনার প্লাস্টিক কাজ করে আমাদের A1 কাজ করে করে কোথায়? ঠিক আছে? কাজ করে কাজ কাজ করে। যেমন আরবিসি, ডাব্লিউবিসি, ঠিক আছে? হুম। L1 কোথায় কাজ করে? লিম্ফেটিক অর্গান, ঠিক আছে? আমাদের লিম্ফেটিক অঙ্গগুলো আছে এর উপর কাজ করে L1। P1 কোথায় কাজ করে? P1 কাজ করে আমাদের উপরের শ্বাসকষ্টের উপর, ঠিক আছে? উপরে আমাদের শ্বাস-প্রশ্বাসের গুলো আছে P2 কাজ করে শ্বাস-প্রশ্বাসের অঙ্গের টিস্যুর উপর, ঠিক আছে? আমাদের শ্বাস-প্রশ্বাসের অঙ্গের কোষগুলো আছে, সেলগুলো আছে, টিস্যুগুলো আছে, এগুলোর উপর কাজ করে। আর P3 কাজ করে কোথায়? নার্ভের উপর। আমাদের শ্বাসতন্ত্রের যে নার্ভ সিস্টেম আছে, নার্ভের উপর কাজ করে। আর P4 কোথায় কাজ করে? একদম ডাইরেক্ট অ্যালভেওলাস পুরা উপর। এরপরে আসেন F1 কাজ করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্পাইনাল নার্ভ বলি। সেন্ট্রাল নার্ভের উপর কাজ করে। আর নার্ভ আমাদের শরীরে F2 এবং ভার1 কোথায় কাজ করে? অন্ত্রের উপর কাজ করে। ইন্টেস্টাইনের উপর কাজ করে। ভার2 কোথায় কাজ করে? ওয়ার্মের ডাইরেক্ট কিডনির উপর কাজ করে। ঠিক? ভেন1 কোথায় কাজ করে? এটা হচ্ছে আমাদের জেনিটাল অর্গানের উপর কাজ করে। যেটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ উপর কাজ করে। ঠিক আছে? সি1 কোথায় কাজ করে? ফিমেল জেনিটাল অর্গান সি2 কোথায় কাজ করে? গর্ভাশয়ের উপর কাজ করে। হ্যাঁ, আমাদের ডাইরেক্ট ইউটেরাস কাজ করে। এবং সি3 কোথায় কাজ করে? হরমোন, বিশেষ করে হরমোন বলছি যেটাকে বলে, হ্যাঁ, সেই হরমোন গ্রন্থির উপর কাজ করে। সি4 কোথায় কাজ করে? হাড়ের উপর এবং কঠিন হার্ট টিস্যু যেটাকে, সেখানে কাজ করে আমাদের সি4। সি5 কোথায় কাজ করে? আমাদের কানেকটিভ টিস্যুর উপর কাজ করে। ঠিক আছে? কানেকটিভ টিস্যুর উপর কাজ করে। এবং সি6 কোথায় কাজ করে? মূত্র সংক্রান্ত অঙ্গগুলা যেমন ঠিক আছে? হুম। এবং সি30 কোথায় কাজ সি10 কোথায় কাজ করে? অন্ত্রের উপর কাজ করে। ঠিক আছে? অন্ত্রের উপর কাজ করে। সি13 কাজ করে আমাদের মেমব্রেন গুলো আছে বডিতে, উপর কাজ করে সি13 এবং সি15 কাজ করে পেটের উপর, সি17 কাজ করে কিডনির উপর। এই ছিল আমাদের অর্গান বেসড মেডিসিন ছিল। এই অর্গানের রোগ অর্গানটা এফেক্ট হবে, অর্গানটা রোগ অর্গানের সেক্ষেত্রে আপনি সুন্দর ফিল পাবে। ঠিক আছে? হুম। এটা আমরা ডিটেলসে যাব। অর্গান ক্যাপাসিটিটা কাজ করতে আমাদের ভূমিকা পালন করে। ঠিক আছে? হুম। তো এখানে আপনি ইলেকট্রিসিটি কাজ না, এখানে আপনার যখন আমরা দেব, আমাদের কি হয়? আমাদের ওষুধ আমরা শরীরের অবস্থা অবস্থা নির্ধারণ করা, রোগটা অর্গান কোন অবস্থায় আছে নির্ধারণ করতে হবে। ইলেকট্রোন্যাচুরাল আমাদের নিধনকে আমরা পজিটিভ যখন হাইপার ফাংশন হবে সেটা রোগ বলবো, হ্যাঁ। এবার হাইপার ফাংশন আমাদের কি নেগেটিভ মেডিসিন
হাইপো ফাংশনটাকে আমাদের মেডিসিন, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যদি ধরেন আপনার প্রেশার হয়েছে, প্রেশার প্রেশার যদি আপনার হাই হয়, হ্যাঁ, হাইপো যদি ফাংশন করে হাই হয়, তাহলে আমরা বলবো রোগটা হচ্ছে পজিটিভ। হাইপার ফাংশন করতেছে পজিটিভ রোগ, আর পজিটিভ রোগের নেগেটিভ আমাদের নেগেটিভ দিক থেকে শুরু করে আমরা পরিষ্কার করতে হবে, তখন আমরা থার্টি নেগেটিভ। প্রেশারটা যদি কম হয় তাহলে হাইপো ফাংশন করতে থাকে, পেশেন্টের হার্ট কম হচ্ছে, হাইপো ফাংশন করছে, সেখানে আমাদের রোগটা নেগেটিভ রোগ। আর যখন রোগ নেগেটিভ হবে তখন সেখানে পজিটিভ মানে D4। দেখেন গ্লোবালস এর প্যাকেজ না, কোন কোম্পানির গ্লোবাল? মহিউদ্দিন ভাই তো আমার আমার পরে কোন মহিউদ্দিন ভাই বেস উনি কোন স্কিল বিক্রি করে সেটা জানতে হবে, ঠিক আছে? তাহলে আপনার চিকিৎসা আপনি করতে পারবেন। আমরা তো ডাইরেক্ট বেস নিয়ে কাজ করি, এখান থেকে কেউ কি করতে পারে। হুম, যে প্র্যাকটিসটা আমরা এখন করছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা ঠিক আছে, আমি প্র্যাকটিসটা করতেছি, ঠিক আছে? হুম, এখন D3 থেকে করবেন, হ্যাঁ, এটা আপনার 1:9 রেশিওতে করতে হবে। তার মানে আপনি D4 এ করতে হলে আপনার 30 ml এ 27 ml পানি হবে, 3 ml মেডিসিন হবে। তাহলে সেটাই হবে আপনার D4, ঠিক আছে? হুম, এটা হচ্ছে মানে এই পদ্ধতি মানে মূল আ মানে প্রিন্সিপাল, ঠিক আছে? আ এখন এটারও প্র্যাকটিস আছে। কিন্তু কোন কোম্পানি পিলের প্র্যাকটিস করে। সেখানে D4 দেওয়া হয় না, D4 হয় না। এটাকে এ কি বলে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এভাবে আরকি পিল ব্যবহার করে দিয়ে এপ্লাই করে। হুম? তো ব্যবহার আছে। তবে পিল নিয়ে বিতর্ক আছে। এখানে রোগীদের অনেক সময় রেজাল্ট স্লো হয়, রেজাল্ট কম হয়। হ্যাঁ? পিলটা আপনাকে ব্যবহার করতে একটু সাবধানে করবেন, এমন রেজাল্ট পাবেন না, রেজাল্ট পাবেন। ঠিক আছে? এটা গবেষণার ব্যাপার। গবেষণা করে আপনারা দেখেন পিলের মাধ্যমে এগুলো কি খাওয়ানো বেশি ভালো হয়, ডাইরেক্ট সেইটা ভালো হয়। গবেষণা করে তারপর একটা সিদ্ধান্ত আসতে হবে যে আমরা পিল প্র্যাকটিস কি বেশি করব, ডাইরেক্ট বেশি করব। আমি কি বুঝাইতে পারলাম? হুম, তবে যার একটা কোম্পানি পিল কমে ওই কোম্পানিটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে। টোটাল ওর ওই বিল পাওয়া যায় না। ঠিক আছে? এই কোম্পানির নাম কি? নাম মনে আইএসও কিংবা কোম্পানির নামটা আমার এই মুহূর্তে জার্মানির কোম্পানি। এই ওষুধগুলো প্রথমে দিত এবং সেখানে ওদের করতো। ঠিক আছে? কিন্তু কতটুকু ভালো কাজ করছে এরকম কোনো ইনফরমেশন কারো কাছে এখন নাই। ঠিক আছে? জেএসও জেএসও আইএসও না জেএসও, কোম্পানির নাম হচ্ছে জেএসও। ঠিক আছে? হুম, জেএসও কোম্পানি। হুম,
এটা আমার এক্সপিরিয়েন্স না। এখন হোমিওপ্যাথি দিতে হবে না। চার পাঁচটা করে pill আমরা এক বা 100 বোতলে এক ধরনের অভিজ্ঞতা। হ্যাঁ? আর অভিজ্ঞতা এই অভিজ্ঞতা এক কথা না, হবে না। ঠিক আছে? আচ্ছা ছেড়ে দেন, কোনো সমস্যা নাই। এরপর আমরা চতুর্থ ধাপে আজকে কথা বলি। আমরা আজকে সবগুলো ধাপ শেষ করবো। আগামী আমরা দুধ মুক্ত বই আছে মেডিসিন কথা বলবো। মেডিসিন মেডিসিন আমরা আলোচনা শুরু করবো। ঠিক আছে? হুম হুম দেখেন, বাংলা বাংলা বাংলাদেশের বহু ধরনের পিল আছে। এক এক পীরের মুড়ি এক এক নিয়মে, সব পীরের মুড়ি তার একই নিয়ম নাকি? এটা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার রুগীর উপরে বিশ্বাস করেন, রুগীর ওষুধ দেখাইছেন আর দেখাইছেন না। না, যাই হোক, রুগীকে ম্যানেজ করার দায়িত্ব হ্যাঁ, একেকজন ডাক্তার এক ওষুধের করে। হ্যাঁ, এটা একজন ডাক্তারের নিজস্ব দক্ষতা। এই এটা বই খাতা কলমে কোথাও লেখা নাই। ঠিক আছে? যে রুগী কিভাবে এরকম একটা পরিকল্পনা হওয়া উচিত যে রুগী কিভাবে বোঝা যায়। হ্যাঁ? ১০১ টা কৌশল দিয়ে একটা বই লেখা উচিত। রুগী ধরার ১০০ কৌশল। কি বাবুল ভাই? হ্যাঁ? মানে ব্যবসা ব্যবসা করার জন্য একটা পলিসি থাকে। আপনি ব্যবসা কিভাবে করবেন, কয়েক ধরনের পলিসি ব্যবসা করার জন্য। রুগী ধরার জন্য করা উচিত না। কোথায় অনেক ডাক্তার আছে তারা রোগী ভালো করে ম্যানেজ করতে পারে না। তার রোগীও অনেক কম থাকে। হুম? এটা কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় নিয়ে আমরা পরে আর কথা বলবো। আজকে আমরা 4th স্টেপ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রোগের অবস্থা। ঠিক আছে? আমরা তো আ আ মানে ৩য় ধাপে কি শিখলাম? যে সেই অঙ্গটা সেই অবস্থাটা দেখব। ঋণাত্মক রোগ, ধনাত্মক রোগ। ঠিক আছে? রোগ। অর্গান অর্গানটা কি হাইপার ফাংশন করবে। ঠিক আছে? এটাকে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, মেডিসিন হবে না প্রিভেন্টিভ হবে। অর্গান বেসড রোগ ভিত্তিক একটা ওষুধ করতে হবে। যেটার কারণে আপনার বেশি রোগ ওষুধ ব্যবহার করতে হবে। একই নিয়ম, একই নিয়ম। হুম? রোগ যদি নিরপেক্ষ হয় তাহলে আমাদের ওষুধ নিউট্রাল হবে। তো নিউট্রাল হবে। ঠিক আছে? রোগ কোনো প্যাথোলজিক্যাল লক্ষণগুলো বা ধরনের রোগ হিসেবে করতে মানে কি? মানে কোনো রোগ, কোনো অর্গানে কোনো প্যাথোলজিক্যাল পরিবর্তন হয় পরিবর্তন হয় এবং লক্ষণগুলোর মধ্যে আপনার কি দেখলে ঋণাত্মক এবং ধনাত্মক মিশ্রণ আছে। সেক্ষেত্রে আপনি রোগটাকে নিরপেক্ষ হিসাবে বিবেচনা করবেন। ওষুধ নির্বাচনে
হিসাবে তখন আপনি এই জিনিসগুলাকে বিবেচনা করবেন। ঠিক আছে? ১ম এ রোগীর নিজের করতে হবে, যেটা আমরা এই অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করব। করলাম আরকি ফরম্যাট নিয়ে। তারপরে আমরা কোন সিস্টেমে, অর্গানে সমস্যাটা হইছে সেটাকে লক্ষ্য করে আমরা অর্গানিক ওষুধ নির্বাচন করতে পারবো। অর্গানিক রেমেডি নির্বাচন, ঠিক আছে? তারপরে অর্গানিক ওষুধের যে সংক্ষিপ্ত বিবরণ সেটা একটু আগে শুনলাম এবং আমরা বিস্তারিত আমরা ওষুধ অর্গান ভিত্তিক বিবরণটা পরে আলোচনা করব। এরপর আমাদের একটা ফাংশনাল ইনভেস্টিগেশন হবে। মানে এখানে আমাদের এক রোগীর ক্ষেত্রে আমাদের ৩ ধরনের ফাংশনাল এবং স্পেশাল, বিশেষভাবে স্পেশালিটি লক্ষণ অনুযায়ী নির্বাচন করতে হবে। ঠিক আছে? এরপরে আমাদের রক্ত এবং আ রস, যেটাকে ব্লাড এবং লিম্ফ বলব, এটার ভারসাম্য বজায় রাখার জন্য আরেকটু নির্বাচন করতে হবে। এটা কয়েকটা ধাপ কোর্স নির্বাচন করতে হবে। শেষ ধাপে আমাদের ইলেকট্রিসিটি নির্বাচন করতে হবে। হ্যাঁ? মানে লাস্ট স্টেজে আমাদের ইলেকট্রিসিটি নির্বাচন করতে হবে এবং পোটেনসি এবং ডোজ নির্বাচন করতে হবে। ঠিক আছে? রোগের যে শ্রেণীবিভাগ যদি রোগ ঋণাত্মক হয়, সেখানে ধনাত্মক রোগ হয়, আমাদের ঋণ দিতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? এ পর্যন্ত সবাই? ও, আমি শুদ্ধ বাংলায় এত কষ্ট বলতেছিলাম। হ্যাঁ, ওষুধ ধনাত্মক রোগ নেগেটিভ, আর রোগ যদি পজিটিভ হয় তাহলে ওষুধ হবে নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, আমাদের আগামী ক্লাস যথাসময় রবিবারে হবে ইনশাআল্লাহ। রবিবারে আমরা প্রথমে S1 থেকে শুরু করব। S1 এর একদম পূর্ণ মেডিকেলটা আগামী ক্লাস থেকে শুরু করব। ঠিক আছে? কার যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। ক্লাসটা লম্বা করব না। বাকি ক্লাসটা আপনারা আলোচনা করেন।